কালকে আমি আমাদের এক পরিচিত স্পোর্টস আগ্রহী মানুষের সঙ্গে গল্প করছিলাম। তো হঠাৎ করে তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি মনে হয় আমাদের ব্যাটিং কোচ কেমন করতেছে। তো সে বেশ খানিকক্ষণ ভেবে টেবে বললো, আচ্ছা আমাদের কি ব্যাটিং কোচ আছে? আসলে আমাদের ব্যাটিং কোচের বর্তমান অবস্থা এরকম যে আমরা আসলে ঠিক খেয়ালই করতে পারি না যে ওনার আদৌ উপস্থিতি আছে কিনা, মানে ওনার কোনো ইম্প্যাক্ট আছে কিনা। একটা জিনিস দেখেন, আমি যদি পরিসংখ্যান ঠিকঠাক মতো ঘোটাঘুটি করতাম, এখন এগুলো করতে খুব ভালো লাগে না, তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে গত 10 বছরের মধ্যে এই ডেভিড হেম্পের সময়টাতে, আমাদের যে ব্যাটিং কোচ ডেভিড হেম্প, তার সময়টাতে সম্ভবত আমাদের ব্যাটিং অ্যাভারেজ মানে টপ 5-এর ব্যাটিং অ্যাভারেজ সবচেয়ে খারাপ। এটা মোটামুটি আমি নিশ্চিত করে বলতে চাই। আপনাদের ভেতরে যদি কেউ পরিসংখ্যান নিয়ে খুব উৎসাহী থাকেন তাহলে ব্যাপারটা একটু ক্রস চেক করে দেখতে পারেন। কিন্তু আমার ধারণা যে এই কয়েক মাস, গত বছর খানেক ধরে আমরা যে পারফর্ম করছি, এখানে টপ 5-এর পারফরমেন্স আমার ধারণা গত 10 বছরের ভেতরে সবচেয়ে খারাপ। তো এখন সেই দোষটা কার আসলে? এখন নানাভাবে দেখা যেতে পারে যে আমাদের টপ 5 নিজেদের টেকনিক্যাল দিকগুলো, নিজেদের মেন্টাল দিকগুলো, গেম অ্যাপ্রোচের দিকগুলো, এগুলো নিয়ে কাজ করতে পারছে না। এখন এই কাজ করার কাজটা হচ্ছে মূলত ব্যাটিং কোচের। ব্যাটিং কোচ যে ব্যাপারটা, এটা আজকের দিনে বলা হয় আসলে তাদেরকে অনেকটা ব্যাটিং কনসালট্যান্ট। এরা ব্যাটসম্যানের সঙ্গে নানাভাবে কাজ করবে, কখনো টেকনিক্যাল দিক নিয়ে কাজ করবে, কখনো মেন্টাল দিক নিয়ে কাজ করবে, করে ব্যাটসম্যানদের থেকে সেরা আউটপুটটা বের করার চেষ্টা করবে। তো সেই জায়গাটায় আমার কাছে অন্তত মনে হচ্ছে, এবং টুকটাক জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে গত কিছুদিনে যে আলাপ আলোচনা হয়েছে, তাতে মনে হয়েছে যে আমাদের ওয়ার্স্ট এভার সবচেয়ে খারাপ ব্যাটিং কোচ এই মিস্টার ডেভিড হেম। এখন এই ব্যাপারটা কেন বলছি, সেই ব্যাপারটা আমরা একটু বুঝায় বলবো যে আমরা আসলে আমি আসলে কী ফিডব্যাক আমাদের খেলোয়াড়দের কাছ থেকে পেয়েছি, এবং আইডিয়ালি একজন ব্যাটিং কোচ কেমন হওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে, সেরকম একজন আইডিয়াল ব্যাটিং কোচ আমরা একবার পেয়েছিলাম, এবং স্ট্যাটিস্টিক্সই বলে যে তার আমলে বাংলাদেশের ব্যাটিং আধুনিক ক্রিকেটে, মানে এই যদি 2015 সাল থেকে আমি বাংলাদেশের ক্রিকেটকে আধুনিক ক্রিকেট ধরি, তাহলে আধুনিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং সবচেয়ে সাবলীল এবং রেগুলার পারফর্ম করেছে সেই ভদ্রলোকের আমলে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে নীল ম্যাকেঞ্জি, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার, আমাদের খুব প্রিয় ব্যাটিং কোচ, আমাদের খেলোয়াড়দের খুব পছন্দের ব্যাটিং কোচ। এই ভদ্রলোকের সময় আমরা সবচেয়ে ভালো করেছি। তো আজকে আমরা একটু নীল ম্যাকেঞ্জি এবং ডেভিড হেম্প, এই দুইজনের তুলনামূলক আলোচনা করব, এবং শেষে গিয়ে আমরা বলবো, যেটা আপনারা থাম্বনেইলে দেখতে পাইছেন, যে এই ডেভিড হেম্পের সিলেকশনটা আসলে কিভাবে হয়েছিল। এই সিলেকশনটা যে কত লজ্জার ভেতর দিয়ে এবং কত নোংরামের ভেতর দিয়ে হয়েছিল, সেই ব্যাপারটাও আপনাদের একটু জানাবো। তো প্রথমে আমরা দেখি যে আসলে ডেভিড হেম্প কীভাবে কাজ করেন। দেখেন, ডেভিড হেম্পের কোয়ালিটি নিয়ে আমি প্রশ্ন তুলতেছি না, যে সে একটা অখ্যাত দলের হয়ে ইন্টারন্যাশনাল খেলছে, এই কারণে তার কোয়ালিটি খারাপ হবে এমন কোনো কথা নেই। অ্যাজ হি ইজ এ গুড কাউন্টি পারফর্মার, কাউন্টি লিজেন্ড না, কিন্তু গ্ল্যামারগনের হয়ে বেশ লম্বা সময় খেলছে, বেশ বড় বড় পারফরমেন্স আছে তার, ফলে গ্ল্যামারগনের সে উল্লেখযোগ্য একজন খেলোয়াড়। এই অবস্থায়, এবং তার একটা কোচিং হিস্ট্রিও আছে। সে শুরু করছিল অস্ট্রেলিয়ার ছোট্ট একটা ঘরোয়া দলে, সেখান থেকে পরে পাকিস্তান ন্যাশনাল ওমেন্স টিমের দায়িত্ব পালন করছে, বিভিন্ন জায়গায় কোচিং করাইছে। পরে বাংলাদেশে এইচপির ব্যাটিং কোচ ছিল, ফলে এই লোকটা মোটামুটি ব্যাটিংয়ের টেকনিক্যাল দিক নিয়ে কাজ করা ব্যাপারটা বোঝে, এটা আপত্তি করার কোনো সুযোগ নেই। এখন মুশকিলটা হচ্ছে, আমরা খেলোয়াড়দের কাছে ফিডব্যাক চাইলাম, মানে আমি, খেলোয়াড়রা তো এসব ক্ষেত্রে নাম প্রকাশ করবেন না, কখনো না, কারণ তাদের জীবন জীবিকার ইয়ে আছে। আমি মোটামুটি বেছে যেহেতু এটা নিয়ে একটু কথা বলবো, 3 ফরম্যাটে 3জন ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছি, টপ 5-এর মধ্যে খেলেন এরকম 3জন ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছি। তো মোটামুটি 3জন আমাকে একই ফিডব্যাক দিচ্ছেন যে এই ভদ্রলোকের টেকনিক্যাল খুব ভালো, ভদ্রলোক টেকনিক নিয়ে কাজ করতে পছন্দ করেন, তার কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তিনি সেই সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করেন, এবং খুব পরিশ্রম করেন খেলোয়াড়দের নিয়ে যতটুকু সম্ভব। তার খুব পছন্দের ক্রিকেটার হচ্ছে মুশফিকুর রহিম, কারণ মুশফিক নেটে প্রচুর সময় দেয়, প্রচুর পরিশ্রম করে, ফলে এই লোকটা পরিশ্রমের চিন্তা বা পরিশ্রম করা, টেকনিক্যাল ব্যাপার সলভ করে দেওয়া, এই ব্যাপারগুলোতে কোনো আগ্রহের অভাব নেই। কিন্তু 3জনের সঙ্গে আমি কথা বলছি, একজন টি-20 ব্যাটসম্যান, একজন ওয়ানডে ব্যাটসম্যান, একজন টেস্ট ব্যাটসম্যান, এর ভেতরে কেউ কমন আছে, কিন্তু এত বেশি খুলে বললে তো আপনারা ধরে ফেলবেন। তো যাই হোক, এই 3জনই আমাকে কমন একটা জিনিস বলছে, যে সে যেচে
টেকনিক্যাল বা কোনো বিষয় নিয়ে খুব একটা কথা বলে না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সে খেলোয়াড়দের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা বা ব্যাটসম্যানদের ম্যাচ রিড করা বা অন্যান্য যে মেন্টাল ইস্যুগুলো আছে। দেখেন, ক্রিকেটকে বলা হয় সেই আদিকাল থেকে যে ক্রিকেট ঠিক যতটা ফিজিক্যাল খেলা, যতটা টেকনিক্যাল খেলা, ততটাই মানসিক খেলা। ফলে আপনাকে 3টা দিকেই সমান নজর দিতে হবে। ফিজিক্যাল ফিটনেস নিয়ে যেমন কাজ করতে হবে, টেকনিক নিয়ে যেমন কাজ করতে হবে, ঠিক একই রকম মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন আপনি হাইয়েস্ট লেভেলে ক্রিকেট খেলবেন, মানে ইন্টারন্যাশনাল লেভেলে, তখন টেকনিক নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা তুলনামূলক কমে যায়। কারণ একটা জিনিস ধরেই নেওয়া হয় যে ওদের টেকনিকটা এর আগে এজ লেভেল এবং ঘরোয়া ক্রিকেটে মোটামুটি ঠিক হয়ে আসছে। এ পর্যায়ে এসে টেকনিক নিয়ে কাজ করতে হয় সামান্য। যে একটা ব্যাটসম্যান যখন 4-5 বছর ধরে কাজ করতে থাকে না, তার টেকনিক কিছুটা ইভলভ হয়। মানে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে সার্ভাইভ করাতে টেকনিকে বিভিন্ন পরিবর্তন আনে, সেটা সে নিজেও বোঝে না যে এইটা বদলে যাচ্ছে আস্তে আস্তে। স্ট্যান্স একটু বদলে যায়, হেড পজিশন একটু বদলে যায়। এগুলো করতে করতে অনেক সময় ব্যাপারটা নষ্ট হয়ে যেতে ধরে। সে সময় তাকে আবার একটু শুধরায় দিতে হয় বা আবার একটু করতে হয়। আবার অনেক সময় যে টেকনিক আর কাজ করতেছে না এই পর্যায়ে, ওটাও একটু কাজ করতে হয়। কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা মোস্ট হাইলাইটেড পয়েন্ট না। মোস্ট হাইলাইটেড পয়েন্ট হচ্ছে মানসিক ব্যাপারটা। মানে আপনি কেমন ম্যাচ রিড করতে পারতেছেন, ম্যাচ সিচুয়েশন অনুযায়ী শট করতে পারতেছেন, শট চয়েসটা কেমন হচ্ছে আপনার, ইভেন আপনি মানসিকভাবে শান্তিতে আছেন কিনা, কমফোর্ট জোনে আছেন কিনা, এই ব্যাপারগুলো দেখতে হয়। এই ব্যাপারগুলো দেখতে হয় বলেই এই পথটা যত না ব্যাটিং কোচের, তার চেয়ে বেশি ব্যাটিং কনসালটেন্টের। তো আমরা একটা জিনিস বুঝলাম যে এই ব্যাপার নিয়ে হেম্পের খুব একটা আগ্রহ বা বোঝাপড়া নাই সম্ভবত। কারণ সে খেলোয়াড়দের, আপনি যদি এই টেকনিক্যাল, কি বলে এটাকে, টুইক, টেকনিক্যাল কাজ না, আমি বলবো এটাকে টেকনিক্যাল টুইক নিয়ে কাজ করার ব্যাপারে এবং মানসিক ব্যাপার নিয়ে কাজ করার ব্যাপারে খুব আগ্রহী না হন, তাহলে আপনি উপযুক্ত কনসালটেন্ট না। এখন এই ব্যাপারটা মোটামুটি দেখেন, আমি এখনও পর্যন্ত ডেভিড হেম্পের সময় কোনো দিন আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস দেখতে যাইনি। ফলে সে নেটে কী করে না করে আমি জানি না। আর অ্যাকচুয়ালি আমরা দূর থেকে দেখে এটা বুঝবও না, এটা অ্যাকচুয়ালি খেলোয়াড়রাই বুঝবে। ফলে খেলোয়াড়দের কথার উপরেই আমি ভরসা করে বলছি যে এই ভদ্রলোক, দুটো জিনিস বুঝলাম তার সম্পর্কে। এই ভদ্রলোক নিজে যেচে গিয়ে কোনো কিছু করতে চায় না, তার ভিতরে ওই ব্যাপারটা খুব একটা নাই। 2 নাম্বার হচ্ছে এই ভদ্রলোক মেন্টাল স্টেট নিয়ে খুব একটা কাজ করেন না। এখন আমরা দেখি নীল ম্যাকেঞ্জি এক্সট্রা কী করতেন। প্রথমে অবশ্যই এই জন্য জানতে হবে যে নীল ম্যাকেঞ্জির সময় আমরা কি সাকসেস পাইছি। নীল ম্যাকেঞ্জির সময় আমরা বেশ কিছু সিরিজ জিতছি। যদিও 2019 বিশ্বকাপ ডিবাকল, মানে সাকিব বাদে বাকিদের কথা যদি ভাবেন তাহলে ওটা এক ধরনের ডিবাকল ছিল। তারপরেও ওখানে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বিচ্ছিন্নভাবে ভালো ভালো পারফরমেন্স উপহার দিয়েছিল। আমরা আশানুরূপ রেজাল্ট পাই নাই বলে 2019 বিশ্বকাপটাকে ভুলে থাকতে চাই। তো আপনি যদি ব্যাটিং ওয়াইজ দেখেন, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু বেশ ভালো ভালো কিছু পারফরমেন্স 2019 বিশ্বকাপে দিচ্ছে। তার আগে পরে বিভিন্ন টুর্নামেন্টে আমরা ভালো পাইছি। ইন্টারেস্টিং হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে ইরেগুলার আফসোস হিসাবে যে ব্যাটসম্যানটাকে দেখা হয় যে যে আসলে কখনোই ধারাবাহিক হতে পারে না, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাণ, সম্ভবত বাংলাদেশের মানুষ যাকে নিয়ে এখনও সবচেয়ে বেশি স্বপ্ন দেখেন, সেটা হচ্ছে লিটন দাস। লিটন দাস তার যে একটা ইনিংস খেললেই মনে হয় যে এরকম যদিও রোজ খেলতো। এই ঘটনা কিন্তু নীল ম্যাকেঞ্জির সময় ঘটছিল। নীল ম্যাকেঞ্জির সময় লিটন মোটামুটি নিয়মিতভাবে রান করতেছিলেন, টানা রান করছেন। একই সিরিজে 3টা ম্যাচেই লিটন রান করছেন, এরকম হয়েছে। একদম স্ট্যাটিস্টিক্যালি আমি বলতে পারবো না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ম্যাকেঞ্জির ওই পিরিয়ডটাতে 2019-20 লিটন সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন। 3 ফরম্যাটেই লিটন সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন। শুধু লিটন না, আই ক্যান রিমেম্বার যে তামিমের স্ট্রাইক রেট নিয়ে 2018 থেকেই কম বেশি কথা হয়। তামিমের স্ট্রাইক রেটে একটা ইমপ্রুভমেন্ট 2019-20 হয়েছিল। যদিও তামিমের সময় বারবার বলতেন যে তিনি স্ট্রাইক রেট নিয়ে ভাবিত না। এমনকি ম্যাকেঞ্জি নিজেও প্রেস কনফারেন্স বলছেন যে তামিমের স্ট্রাইক রেট নিয়ে এত কথা বলার দরকার নেই। কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা দেখতেছিলাম যে ম্যাচে তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। মুশফিক খুব ভালো করতেছিলেন ওই সময় এবং আমাদের টপ 5 সবাই ক্লিক করতেছিল। দ্যাট ওয়াজ গুড পিরিয়ড ফর আওয়ার ব্যাটিং। এবং আমি বলতে পারি যে আমাদের এই টেস্টের স্ট্যাটাস পাওয়ার পর থেকে এত সুন্দর ব্যাটিং, মানে সবাই এত নির্ভর ব্যাটিং করতেছে, এরকম টাইম আমি ম্যাকেঞ্জির ওই টাইমটা ছাড়া দেখি নাই। এখন কথা হচ্ছে ম্যাকেঞ্জি ঠিক কী করতেন ব্যাটিং কোচ হিসাবে, এইটা আমি ইনক্লুডিং লিটন দাস, আমি অনেকের সঙ্গে আলাপ করছি যে হোয়াই ম্যাকেঞ্জি ইজ এক্সট্রাঅর্ডিনারি। এরা খুব ভক্ত ম্যাকেঞ্জির। এখনও আমাদের দলের অনেকে
ইনক্লুডিং লিটন দাস ম্যাকেঞ্জির সঙ্গে টুকটাক যোগাযোগ রাখেন, চেষ্টা করেন তার সঙ্গে কথা বলে নিজেকে একটু ইয়ে করার, মানে কন্টেম্পোরারি করার বা নিজের একটু ভারমুক্ত হওয়ার। আমাকে সব খেলোয়াড়ের মোটামুটি একটা ধারণা দিচ্ছেন যে ম্যাকেঞ্জি টেকনিক নিয়ে কাজ করার যতটা উৎসাহী ছিল, টেকনিক নিয়ে সে খুবই কাজ করতে উৎসাহী ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল যে প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা বোঝা, যে সে আসলে প্রচুর শুনতো। সে যখন যে খেলোয়াড়ের সঙ্গে কথা বলতো সে কম বলতো, বেশি শুনতো। সে বারবার জিজ্ঞেস করতো, তুমি বলো, তুমি বলো, মানে কি হচ্ছে, মানে তোমার কি মনে হয়, তোমার কি মনে হয়। সে কোশ্চেন ছুড়ে দিত, খেলোয়াড়দের কাছ থেকে অ্যান্সার শুনতো এবং খেলোয়াড়দের কাছ থেকে বিস্তারিত জানতে চাইতো যে তোমার মনের মধ্যে কী চলতেছে, আমরা যে এই শটটা করলাম। সে নাকি বলতো, একজন খেলোয়াড় আমাকে বলতেছে, সে নাকি ওই শব্দটা ব্যবহার করতো যে এই শটটা যে আমরা করলাম, এই শটটা এই জায়গায় কেন করলাম, আমরা যদি একটু বিচার করি তাহলে কী করবো, একটু তুমি বলো না। এইভাবে সে ওদের কাছ থেকে শুনতো এবং ওদের কাছ থেকে, ওদের মুখ থেকে এই কথাটা বের করতো যে না, ম্যাচ সিচুয়েশন অনুযায়ী এই শটটা এই নাও, এই হলে ভালো হতো। এবং লিটনের ক্ষেত্রে স্পেশালি যেটা ঘটলো, ওই সময় অনেকে রিপোর্টও করছেন, আমি নিজে করি নাই কিন্তু অনেকে রিপোর্টও ওই সময় পড়ছি যে লিটনকে উনি কমফোর্ট জোনের এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে ওই যে কথা আমি অনেক আগে বলছিলাম, আপনাদের মনে আছে কি না, যে লিটনের বড় ক্রাইসিস হচ্ছে লিটন নিজের প্রতি বিরক্ত থাকে, যে আমার কাছে তাই মনে হয় এবং ম্যাকেঞ্জিরও সম্ভবত তাই মনে হতো, যে লিটন যত বড় ব্যাটসম্যান, এখন দেখেন বড়দের একটা সমস্যা আছে, আপনি যদি একটু বেশি প্রতিভাবান হন, মানে অ্যাভারেজদের চেয়ে একটু উপরে হন, তাহলে আপনি বুঝে ফেলবেন যে আপনি আসলে বড়, এবং সেই অনুযায়ী আপনি যখন পারফর্ম করতে পারবেন না, আপনি নিজের উপরে বিরক্ত হবেন। এই জিনিসটা পৃথিবীর ইতিহাসে আপনি বহু খুঁজে পাবেন, যে যখনই আপনি আসলে বড় খেলোয়াড়, এই যে ধরেন আপনি ফুটবলে যদি নেইমারের সঙ্গে তুলনা করেন, যে নেইমার তো মেসি, ম্যারাডোনা, পেলেদের মতো হওয়ার কথা ছিল, কিন্তু ইঞ্জুরি টিঞ্জুরি মিলায় সে পারতেছে না। এটা নিয়ে কিন্তু সে সবসময় খুব ফ্রাস্ট্রেটেড থাকে, কারণ ও তো জানে যে ও কোন লেভেলের প্লেয়ার। এখন সে এখনও একটা ব্যালন ডিওর পায় নাই বা আর মনে হয় পাবেও না, এটা নিয়ে তো তার হতাশা থাকবেই। একই জিনিস লিটনের ক্ষেত্রেও সত্যি, সে জানে যে সে বাংলাদেশে আরেকটা সাকিব হওয়ার কথা, তার মানে ইয়ের দিক থেকে, বিগার স্টার হওয়ার দিক থেকে, তার গ্লোবাল স্ট্যান্ডার্ডের স্টার হওয়ার কথা। রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে দিন দুনিয়া সবাই বলতেছে যে ভাই তুমি কেন বিরাট কোহলি হচ্ছ না, তুমি কেন বিরাট কোহলি হচ্ছ না। ওই জিনিসটা ও বোঝে না, এই জায়গা থেকে ওরে বের করে আনার জন্য নানা রকম কলা কৌশল নীল ম্যাকেঞ্জি গ্রহণ করছিলেন। তার ভিতরে একটা বড় ব্যাপার ছিল যে ওর নিজের উপর ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলা। ওই সময় লিটনের আমি 2টা প্রেস কনফারেন্স করছি, একটা ইন্টারভিউ করছি ওই ম্যাকেঞ্জি থাকা অবস্থায়। তো ওই সময় আমি দেখতাম লিটন খুব নির্ভর কথা বলতেছে এবং খুব মজা করে কথা বলতেছে। লিটনকে এর আগে পরে সবসময় দেখছি যে কথা বলার সময় বিরক্ত থাকে, মানে এই বিরক্তিটা যার সঙ্গে কথা বলতেছে তার উপর না, নিজের উপরে। একটা প্রশ্ন করলে ও ওই প্রশ্নটার উত্তর দিবে কি, ওভাবে দূর, এই প্রশ্নটার উত্তর কেন আমাকে দিতে হচ্ছে, আমার কাছে তাই মনে হয় কথা বলার ভঙ্গিতে। কিন্তু ওই সময়টা ওপেন আপ ছিল, ও সব কিছু বলতো, কারণ হচ্ছে ওই সময় বুঝতেছে যে আমি তো তাই খেলতে পারতেছি, অ্যাটলিস্ট মানে কাছাকাছি যাচ্ছি, এই তার 2 বছর পরেই ঠিক হয়ে যাবে। এই যে ফিল্ডটা দেওয়া, মুশফিককে এই ফিল্ডটা দেওয়া, তামিমকে দেওয়া, লিটনকে দেওয়া, এটা হয় কি, এটা একটা দলের চেহারা বদলায় দেয়। সেই জিনিসটা ম্যাকেঞ্জি করতে পারছিল। ম্যাকেঞ্জি আমাদের টপ 5কে ক্লিক করাইতে পারছিল এবং আমাদের টপ 5 ধারাবাহিকভাবে ওই 2 বছর রান করে গেছে। দুর্ভাগ্যের বিষয়, ম্যাকেঞ্জি কখনোই ফুল টাইম হিসাবে জয়েন করতে চায় না, সেটা তার কিছু পারিবারিক কমিটমেন্টের ব্যাপার আছে, সে আসলে ফ্যামিলি ছেড়ে খুব বেশি দিন থাকতে পারে না। আর ও তো অনেক বড় লেভেলের স্টার ছিল যখন ব্যাটিং করতো। আপনাদের মনে আছে যে সাউথ আফ্রিকার হয়ে এসে বাংলাদেশে একটা রেকর্ড ইনিংসও খেলছিল। তো একই সঙ্গে ম্যাকেঞ্জি সময় দিত মূলত আপনার ওয়ানডে এবং T20-তে। টেস্টে বোধহয় একটা সিরিজে কাজ করছিল, এছাড়া কখনো টেস্টে কাজ করে নাই। আর হচ্ছে আপনার মূলত ডে টু ডে কাজ করতো সে, তার সঙ্গে বিসিবির কন্ট্রাক্ট ছিল ডেইলি বেসিসে। পরে সে আসলে আর পারতেছিলই না, সাউথ আফ্রিকা ছেড়ে থাকতে সে চলেই গেল। এখন কথা হচ্ছে যে এই যে ম্যাকেঞ্জি চলে গেল, ম্যাকেঞ্জি চলে যাওয়ার পরে আমরা কিছুদিন জেমিকে পেলাম। জেমি আমাদের সাবেক প্রধান কোচ, সে কিছুদিন ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করলো। এরপরে আমরা যাদের পাইছি কেউ কোয়ালিটি না। দেখেন হাতুরু সিং আবার যখন ফিরে আসলো, ওই সেই জায়গায় চলে আসছে যে এই ইয়েটাকে আমরা কিভাবে পেলাম, ডেভিড হেম্পের নিয়োগটা খুব অদ্ভুত। যখন হাতুরু সিংয়ে আসলো তখন হাতুরু সিংয়ের একজন ব্যাটিং কনসালটেন্ট লাগবে। শুরুতে তার সঙ্গে কাজ করতেছিল শ্রীধরন শ্রীরাম, এই যে ইন্ডিয়ান ব্যাটিং কোচ, খুব বিখ্যাত মানুষ, অস্ট্রেলিয়ারও ব্যাটিং কোচ ছিল। ও ব্যাটিংয়ের ব্যাপারটা খুব ভালো বোঝে,
বিশেষ করে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা ব্যাটিংয়ের, এটা নিয়ে ওর অনেক নিজস্ব গবেষণা আছে, নিজস্ব কাজ আছে। ও একটা দারুণ সম্পদ হইতে পারতো। ওকে আমরা রাখি নাই, সেটা একটা বড় কারণ ছিল হাতুরু এটা কমফোর্ট ফিল করতেছিল না। এখানে আবার হাতুরু সিংয়ের একটা মজা আছে, সে তার আন্ডারে হাই প্রোফাইল এবং খেলোয়াড় প্রিয় জনপ্রিয় কোচদের রাখতে চায় না, যে কারণে অ্যালান ডোনাল্ড আমাদের বোলারদের এত প্রিয় পাত্র। এখনও আমাদের বোলারদের দেখেন, বোলারদের নাম কাওয়াস্তে একজন কোচ আছে দলের সঙ্গে, কিন্তু এই কোচের চেয়ে 10 গুণ আমাদের পেসারদের যোগাযোগ হয় ডোনাল্ডের সঙ্গে। ডোনাল্ডের সঙ্গে ওদের অলমোস্ট এভরিডে ওদের হোয়াটসঅ্যাপে আলাপ হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ হয়। ওরা আমি এইটাও জানি যে আমাদের পেসাররা অন্য কাউরে দিয়ে নিজের অ্যাকশনের বোলিংয়ের ভিডিও করায় হোয়াটসঅ্যাপে ডোনাল্ডের কাছে পাঠায়। ডোনাল্ড আবার ওইটাতে কী কারেকশন করতে হবে বা রেগুলার ওইটাই কন্টিনিউ করতে হবে কিনা এগুলো বলে দেয়, এবং বিনা পয়সায় এই পুরো ব্যাপারটা করে। ডোনাল্ড এই ব্যাচটাকে মারাত্মক ভালোবাসে, ফলে ডোনাল্ড এই ব্যাচটাকে কনসালটেন্সি করে, ফ্রি কনসালটেন্সি করে। এই ডোনাল্ডকে টিকতে দেয় না হাতুরু সিংয়ে, তার সঙ্গে টিসবিহেভ করে এই লোকটারে খেদায় দিচ্ছে। সিদন সিরামরেও খেদায় দিচ্ছে। সিদন সিরামও থাকলে সেও আমার ধারণা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারত। তখন হাতুরু সিংয়ে বলল কি যে থিলান সামারাবিরারে ব্যাটিং কোচ করে আনা হোক। সামারাবিরা ভালো ব্যাটিং কোচ, এবং সামারাবিরার কথা আপনাদের যদি মনে থাকে, হি ওয়াজ অলসো এ গুড ব্যাটসম্যান আমার কাছে মনে হয়। এবং সামারাবিরার পুরো ওরিয়েন্টেশন হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে, ও অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির কোচ ছিল, ফলে ওরে আনলে আমার ধারণা ওইটাও বেশ কাজ হতো। কিন্তু এখানে আরও একজন ক্যান্ডিডেট ছিলেন, জেমি সিডন্স নিজেও অ্যাপ্লাই করছিলেন। যখন শ্রীরাম চলে গেলেন, শ্রীরাম চলে যাওয়ার পরে বিসিবি একটু সার্কুলার দিল, সার্কুলারের এগেনস্টে সামারাবিরা হাতুরু সিংয়ের পছন্দে অ্যাপ্লাই করলো, আর জেমি সিডন্স নিজে থেকে অ্যাপ্লাই করলেন। তো যখন বোর্ডে বসলো ব্যাপারটা, সামারাবিরাটা বাতিল করার একটা ভালো যুক্তি ছিল। সেটা হচ্ছে যে মানে এই প্রথম বিসিবি কেন যেন সিন্ডিকেট এগেনস্টে একটা সিদ্ধান্ত নিল। সেটা হচ্ছে যে এমনিতে একটা শ্রীলঙ্কান সিন্ডিকেট আমাদের দেশে ক্রিকেটে, এটা নিয়ে আমি খুব বেশি কথা এখনও বলিনি, কারণ আমি আসলে মানে খুব শক্ত কোনো কিছু আমার হাতে নাই। আমি শুধু গুজব মানে গুঞ্জন আকারে জানি। এটা যারা বর্তমানে সাংবাদিকতা করেন তারা বলতে পারবেন ভালো, তাদের হয়তো কেউ রিপোর্ট করবেন, তখন আমি বলতে পারবো। তো যাই হোক, শ্রীলঙ্কান একটা প্রভাব বলা হয়তো এখানে আছে। তো সেইটার এগেনস্টে বোর্ড ডিসিশন নিল যে এটা হেড কোচ শ্রীলঙ্কান, তারপরে লোকাল সার্কিটে প্রচুর শ্রীলঙ্কার সঙ্গে এই বিজনেস ওই বিজনেস, এর পাশাপাশি ব্যাটিং কোচটাও শ্রীলঙ্কান হলে দলে আসলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেটা তো গেছেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে। তারপরেও এটাকে তারা এড়াতে চাইলো, ফাইন, সামারাবিরার নাম কেটে দিল, জেমি সিডন্সের নাম কেটে দিল, হচ্ছে জেমি সিডন্স নাকি বেতন বেশি চাইছে। এখন তারা কি করলো, তারা বললো হেম্প তখন এইচপির ব্যাটিং কোচ, যে তুমি তো এই লোকাল ক্রিকেটারদের ভালো চিনো, তুমি অ্যাপ্লাই করো। হেম্প যেহেতু এদের চেয়ে অনেক কম পয়সা চাইলো এবং হেম্প রেগুলার দেশে থাকতে রাজি হলো, ফলে এরা হেম্পরে ব্যাটিং কোচ করে দিল। এদের কাছে ওই বিসিবির ওই বোর্ডের কাছে হেম্পের একমাত্র যোগ্যতা ছিল কম পয়সা চাওয়া, যে কম পয়সায় ভালো কোচ পাচ্ছি। ওনারা কাকলি ফার্নিচার কোচ করতে গিয়ে এটা নিয়ে, কিন্তু মুশকিলটা হলো কি হেম্পের আসলে দেখেন, আমরা যে ওই সবসময় ব্যাকগ্রাউন্ড কোচ করি, যে এই ডেভিড হেম্প গ্লামবারগনের হয়ে অনেকদিন কাউন্টি খেলছে, ঠিক আছে, এক তো কাউন্টি সেই দিন আর নেই, যে একটার সময় মনে করা হতো যে কাউন্টি খেলা মানেই প্রায় ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া, বা কোনো ক্ষেত্রে ধরেন বাংলাদেশের টেস্ট খেলাচ্ছে, কাউন্টি খেলার ইন্টারন্যাশনাল এক্সপোজার বেশি ছিল, এরকম একটা সময় ছিল। কিন্তু কাউন্টি তো সেই সময় পার করে আসছে। এখন কাউন্টিতে খুব মানে বিরল না হলে, যেমন টুজার এরকম 2-4 জন বড় স্টার ছাড়া কাউন্টিতেও ওরকম ইন্টারন্যাশনাল এক্সপোজারওয়ালা ক্রিকেটার খুব বেশি থাকে না, ইংলিশ ক্রিকেটার ছাড়া, কারণ আগের সেই দিনটা নাই। তো এই জায়গাটায় যেটা হয় যে ওর নিজের তো কোনো ইন্টারন্যাশনাল এক্সপোজার নাই, বারমুডার হয়ে অল্প কিছু ম্যাচ খেলছে, ফলে ও ঠিক মানে আমার এইখানে হাইপোথিসিস, যেটা একেবারে ব্যক্তিগত হাইপোথিসিস, ইন্টারন্যাশনাল লেভেলের একটা ক্রিকেটারের পরিচর্যাটা কী হওয়া উচিত, একটা ব্যাটসম্যানের পরিচর্যাটা কী হওয়া উচিত, এই জায়গায় আমার ধারণা একটু বোঝাবুঝির ভুল আছে। অস্ট্রেলিয়াতে যখন ও কাজ করছে, লো প্রোফাইল একটা দলের সঙ্গে কাজ করছে, মানে একেবারেই লো প্রোফাইল। এরপর পাকিস্তানে কাজ করছে মেয়েদের দলের সঙ্গে, তারপরে এসে আমাদের সঙ্গে কাজ করছে এইচপিতে। মানে কখনোই ও টপ লেভেল ব্যাপারটা, টপ লেভেল ড্রেসিং রুমের না একটা আলাদা উত্তাপ থাকে। ওই দিন আমি বলতেছিলাম যে একবার ইন্টারন্যাশনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই আমি মাশরাফির সঙ্গে হাঁটতে সেন্টার উইকেটের কাছে গেছি, তখনও গ্যালারিতে কিছু দর্শক আছে, সবাই বেরোয় যায় নাই। তো আমি মাশরাফিরে বললাম যে দেখো অবস্থা, এখানে দাঁড়ায় কীরকম বড় লাগে স্টেডিয়ামটারে।
ও আমরা বললো যে দাদু যদি একদিন ম্যাচ চলাকালে এই জায়গায় আসতে পারতেন ফুল গ্যালারি অবস্থায় তাহলে টের পেতেন যে আমরা কিসের মধ্যে দাঁড়ায় খেলি। মানে ওইখানে যে বুমটা হয় ওই বুমটাই পৃথিবীর একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়। ওইটা আমরা যারা ওইখানে কোনো দিন যাই নাই আমরা কখনো বুঝতে পারবো না যে ওই 22 গজে ওইটা অ্যাম্ফি থিয়েটারের মতো মাঝখানে দাঁড়ানো থাকে, উপরে সব বিচারকরা মনে হয় বসে আছে, লাখের মতো, আচ্ছা 26,000 27,000 বিচারক বসে আছে, এর মাঝখানে দাঁড়ায় তাকে অ্যাকচুয়ালি ওই বুল ফাইটটা করতে হয়। ওইখানে কি ঘটে সেটা নীল ম্যাকেঞ্জি বুঝবে, সেইটা একজন তামিম ইকবাল বুঝবে, সেটা দেবব্রত বা হেম্প কখনো বুঝবে না, কখনো না। ওই সাইকোলজিক্যাল জগতে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে ওই লেভেলে খেলতে হবে। এখন বলতে পারেন জেমি সিডন্স কেমনে বোঝে? জেমি সিডন্সের গ্রুমিং হয়েছে ওইভাবে। জেমি সিডন্স অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, যে কখনো ইন্টারন্যাশনালি এক্সপোজার পায় নাই, কিন্তু ও ক্রিকেট অস্ট্রেলিয়ার যে একাডেমি, এই একাডেমি থেকে উঠে আসছে ওই পুরো সিস্টেমটা জেনে। বা শ্রীধরন শ্রীরাম, ওরা এই পুরো ব্যাপারটা জেনে এখানে আসছে, ওরা সারা জীবন বাচ্চাদের কোচিং করায় নাই, ফলে ওদের এই ব্যাপারে একটা দক্ষতা আছে। আর নীল ম্যাকেঞ্জির কথা তো বলাই বাহুল্য, নীল ম্যাকেঞ্জি একেবারে আধুনিক ক্রিকেট খেলছে, সর্বোচ্চ মানের ক্রিকেট খেলছে, ফলে সে জানে যে এখানে ব্যাটসম্যানের মনোজগতে কি চলে এবং ওই মনোজগৎটা শান্ত করতে, সঠিক সিদ্ধান্ত নিতে, মানে ম্যাচ সিচুয়েশন। দেখেন আমাদের ব্যাটসম্যানদের ক্রাইসিস হচ্ছে মূলত, অনফিল্ড ক্রাইসিস হচ্ছে দুইটা। এক হচ্ছে তারা ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে না, আর হচ্ছে তারা সঠিক বলে সঠিক শট করতে পারে না। এছাড়া ওদের কোয়ালিটি নিয়ে তো তেমন কোনো সংশয় নাই। এখন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার আসলে ওই লেভেলের লোক হইতে হবে। ফলে আমার মনে হয় না যে আমরা কম পয়সায় এই যে কাকলি ফার্নিচার কিনছি, ডেভিড হেমকে কিনছি, এটা কিনে খুব একটা ভালো কাজ করছি। এইটা একটা তুলনামূলক অযোগ্য লোকের হাতে অনেক বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যে আসলে ধরেন বাদ দেন এইসব, মানে একদম আমি যদি বলি এইগুলো আধ্যাত্মিক লেভেলের আলোচনা, আধ্যাত্মিক লেভেলের আলোচনা বাদ দেন, আপনি পিওর টেকনিক নিয়ে যদি কথা বলি, যে আমাদের ব্যাটসম্যানদের একটা কমন প্রবলেম, টপ 5-এর একটা কমন প্রবলেম হচ্ছে পেস বোলারদের রাউন্ড দ্য উইকেট ইনকামিং ডেলিভারিতে এরা সবাই ভার্নাবেল। একদম শুরু থেকে শুরু করে 5 পর্যন্ত দেখেন আপনি, প্রত্যেকের এটা হচ্ছে কমন প্রবলেম। ডানহাতি ব্যাটসম্যানের মানে হলে, বামহাতি ব্যাটসম্যান হলে ডানহাতি ব্যাটসম্যানের রাউন্ড দ্য উইকেট এটাতে ইনকামিং ডেলিভারিতে তারা নাই হয়ে যায়, প্রায় এক্সপোজ হয়ে যায়। এখন ডেভিড হেম কি কখনো এই কমন বিষয়টা নিয়ে টপ 5-এর সঙ্গে বসছে? আমি যতদূর জানি কোনো দিন বসে নাই। যে টপ 5-এ আমরা সবাই কেন এই টেকনিকে এক্সপোজ হয়ে যাচ্ছি, নিশ্চয়ই এখানে কমন একটা প্রবলেম আছে। সব কিছু তো ইন্ডিভিজুয়াল না, এই প্রবলেমটা কমন। এই কমন জিনিস নিয়ে একটা কমন মিটিং হতে পারে, এটা নিয়ে আবার গ্রুপে আলাদা কাজ করা যেতে পারে, এমনকি ইন্ডিভিজুয়ালি কাজ করা যেতে পারে। আমি একবার আপডেটেড ইনফরমেশন জানি যে এটা নিয়ে তামিম উদ্বিগ্ন, এটা নিয়ে আবিদ হোসেন সামি উদ্বিগ্ন, এটা নিয়ে আমির সোহেল উদ্বিগ্ন, এরা বিভিন্ন সময় কথা বলতেছে বাংলাদেশের এই ব্যাটিংয়ের এই একটা কমন প্রবলেম নিয়ে, কিন্তু এটা নিয়ে ডেভিড হেম্প কখনো খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে আলোচনা করে নাই, আলাদা করে কাজ করার চেষ্টা করে নাই। মানে যদি পিওর টেকনিকের জায়গায় দেখেন তাও সে একটা ঢাহা ফেইলিওর। আমি তো ওরে মানে ওইখানে একটা গ্রেস মার্ক দিয়ে আলোচনা করতেছি যে না, ও টেকনিকটা বোঝে, মেন্টাল স্টেটটা বোঝে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতেছি বাস্তব ক্ষেত্রে যে টেকনিক নিয়েও ভালো কাজ করতে পারে না। শুধু কেউ যদি আগায় গিয়ে বলে যে দেখো আমার তো অ্যাডজাস্টমেন্টে এই সমস্যা হচ্ছে, তাহলে সে কথা বলে। আচ্ছা, আপনার একটা ব্যাটসম্যান, আপনি একটা টেস্ট দলের ব্যাটিং কোচ, মানে সর্বোচ্চ মানের একটা দলের ব্যাটিং কোচ, আপনার একটা ব্যাটসম্যান কেন হেলমেটের স্টাফ কামড়ায় ধরে ব্যাটিং করতেছে, এটা আপনি বুঝলেনই না, আপনি জানেনই না কেমন হচ্ছে। এই দেবব্রত এখানে বসে এইটা নিয়ে কথা বলে, আমাদের লোকাল কোচদের সঙ্গে তারা মোটামুটি ধারণা করতে পারে, এবং পরে আমরা গিয়ে দেখি এবি ডিভিলিয়ার্স এটা নিয়ে ইন্টারভিউ দেয়, দিয়ে বলে যে ঠিক একই সমস্যা, একই রকম চোখের সমস্যায় অমুক সময় আমি ভুগতেছিলাম, তখন যদি সাকিবের এই কৌশলটা আমার মাথায় আসতো তাহলে আমি আরেকটু বেশি সার্ভাইভ করতে পারতাম। আপনি বোঝেন যে কোন লেভেলের ব্যাপার ঘটে গেছে। সাকিব যে স্টাফ কামড়ায় ধরে ব্যাটিং করছে, এবং ওই 2 ইনিংস কিন্তু সে ভালো ব্যাটিং করছে, ডিভিলিয়ার্স ওই সাক্ষাৎকারে বলছে যে ওই 2 ইনিংসে খুব সাবলীল ছিল। এইটা মানে আপনার যখন চোখে সমস্যা হয় তখন যেটা হয় যে হেড পজিশন ঠিক রাখা খুব সমস্যা হয়ে যায়, তখন আপনি যদি কিছু একটা সাপোর্ট দিয়ে ওইটার কামড়ায় ধরে রাখেন তাইলে যেটা হবে, এমনিতে হেলমেটটা কিন্তু সামান্য হলেও লুজ থাকে, মানে ঘাড়কে ফিক্সড করার কাজ করে না, কারণ ওর তো নেককে কোনো সাপোর্ট নাই। কিন্তু আপনি যদি এটা কামড়ায় ধরে রাখেন তাহলে আপনার থেকে ও আপনার মাথাটাকে নড়তে দিবে না। এই জিনিসটা দেখে ডিভিলিয়ার্স বলতেছে
যে এই জিনিসটা আমি যদি তখন ভাবতে পারতাম, সাকিব যদি ওই সময় আমাকেও এই বুদ্ধিটা দিত, আমার মনে হয় আমি আর একটু বেটার করতে পারতাম ওই ব্যাট প্যাচের টাইমটায়। কারণ ওই সময় আমারও এই চোখের সমস্যাটা হচ্ছিল, যার ফলে আমারও হেড পজিশন নড়ে যাচ্ছিল। এই জিনিসটা এবি ডিভিলিয়ার্স ওই সাউথ আফ্রিকায় বসে বুঝতেছে টিভিতে দেখে। এই জিনিসটা আমাদের লোকাল কোচরা, আমি নাম বলবো না, আমাদের লোকাল কয়েকজন কোচ এই জিনিসটা নিয়ে কাজ করছে, তারা ব্যাপারটা অ্যানিমেশন করে দেখার চেষ্টা করছে, নানা রকম করতেছে। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আপনারা ভাবেন যে আমাদের লোকাল কোচটা টপ লেভেল কাজ পারে না, বোঝে না, প্রচুর কাজ হচ্ছে। তো সাকিবের এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং আমার ধারণা পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে কাজ হচ্ছে। সব খবর তো আর আমি জানি না, কারণ কোচরা এটা নিয়ে বসে নাই। সাকিব কেন করছে, সাকিবের এই জিনিসটা আউটপুট কী, এগুলো সব তারা দেখতে চাইবে। এবং আমি নিশ্চিত যে এটা যদি পজিটিভ কিছু হয়, 6 মাসের মধ্যে আপনি দেখবেন এটা নানা রকম ইমপ্লিমেন্টেশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে গেছে। আর আপনার দলে ব্যাটিং কোচ সেটা জানেই না। আপনার দলে ব্যাটিং কোচকে প্রেস কনফারেন্সে যখন ইন্ডিয়ায় বসে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এটা কেন করছে, সে বলছে এটা তা নিয়ে আমার সঙ্গে কোনো কথা নেই। ইভেন সে যে আঙ্গুলে অস্বস্তি বোধ করতেছে, এটা মুরালি কার্তিক গিয়ে কমেন্ট্রি বক্সে বলে সাকিব আল হাসান আঙ্গুলে অস্বস্তি বোধ করতেছে। প্রেস কনফারেন্সে ডেভিড হেম বলে ও তাই নাকি, সে আঙ্গুলে অস্বস্তি বোধ করতেছে। যাই হোক, মানে বোলার সাকিবের খোঁজ সে নাও রাখতে পারে, আঙ্গুলে অস্বস্তি বোধ করলে ওইটার প্রভাব তো ব্যাটিংয়েও পড়বে, তাও তুমি খোঁজ জানো না। মানে এই লোক আসলে আমার কাছে এইগুলো দেখে, এটা খেলোয়াড়রা বলে নাই, মানে এইগুলো শুনে আমার কাছে মনে হচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে তো আসলে টিমেরই কোনো খোঁজ খবর রাখে না, ব্যাটসম্যানদের সঙ্গে আদৌ ঠিকমতো মেশে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ফলে আমার মনে হয় না ডেভিড হেমকে আর কন্টিনিউ করা উচিত হবে। ফারুক ভাই গতকাল খুব ক্ষুব্ধভাবে বলছে যে সে আবার দ্রুততম সময়ে হাতুরু সিংকে স্যাক করতে চায়। আমরা এই জিনিসটা নিয়ে মাত্র 2-3 দিন আগেই আলাপ করছিলাম, মানে হাতুরু সিংয়ের পদে যাকে জাতি সবচেয়ে বেশি দেখতে চায় সে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে। আশা করি আজকে বিকালে সেই ইন্টারভিউটা দেখতে পাবেন। তো সেই ব্যাপারটা নিয়ে ফারুক ভাই খুব সিরিয়াস যে হাতুরু সিংকে দূর করতে হবে। আমার মনে হয় তার চেয়ে বেশি সিরিয়াস হওয়া দরকার ডেভিড হেম্পকে নিয়ে। ইভেন আমাদের বোলিং কোচকে নিয়েও আমি খুব সন্তুষ্ট না, কিন্তু আমাদের ব্যাটিং কোচকে নিয়ে আসলে খুব দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছানোর দরকার, একটু টপ লেভেলের কোনো একটা ব্যাটিং কোচ। সম্ভব হলে ম্যাকেঞ্জি, দেখেন ম্যাকেঞ্জির সুপারিশ আমি আরেকবার করবো এই কারণে, আমাদের যারা গোল্ডেন বয়, আমাদের ধরেন এখন টিমে যারা গোল্ডেন বয় আছে, এদের মোটামুটি সবাই ম্যাকেঞ্জির খুব ভক্ত। বিশেষ করে আমাদের লিটনের ব্যাটে রেগুলার রান দরকার। দেখেন একটা খেলোয়াড় কখনো কখনো গ্রুপ অফ পিপলের চেয়ে বড় হয়ে যায়। আমি লিটনকে সেইভাবে রেট করি যে লিটনকে যদি আপনি লিটনের বেস্ট আউটপুট যদি টিমে যোগ করতে পারেন, সেইটা আসলে আপনার টপ 5-এর বাকি 4 জন যদি ব্যর্থও হয় তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে। ফলে লিটনের জন্য হলেও আমি মনে করি ম্যাকেঞ্জিরে ধরে পড়ে ফিরায় আনা দরকার। ম্যাকেঞ্জিরে ওই সেই ডেলি বেসিসেই আনেন, একটু পয়সা বেশি খরচ হবে। আমাদের তো পয়সার অভাব নেই, এখন হাজার হাজার কোটি টাকা এফডিআর পড়ে আছে ব্যাংকে, আমাদের পয়সা তো প্রচুর আছে। নীল ম্যাকেঞ্জিরে আনেন, আর কিছু না হোক অন্তত মাসে একটা সপ্তাহে এসে কাজ করে যাক, একটা সপ্তাহে এদের সঙ্গে আড্ডা দিক, দেখবেন প্রচুর উপকার হচ্ছে। শুধু লিটন না, লিটনের কথা তো কথার কথা বললাম, আরও অনেক ব্যাটসম্যানের ভেতর থেকে উপকৃত হবে, অনেক ব্যাটসম্যান এগোয়ে আসবে। আমরা এই হেম্প জামানায় পড়ে না থেকে আমরা একটু নিজেদের আপডেট করি, ম্যাকেঞ্জির মধ্যে একটু বড় কারোর সঙ্গে কাজ করি, দেখবেন না খেলোয়াড়দের উন্নতি হবে। সেই প্রত্যাশায় থাকলাম। আর বিকালে সালাউদ্দিন বার ইন্টারভিউ দেখার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ দলের জন্য প্রার্থনা, আপনাদের সবার জন্য প্রার্থনা। ও আর দুর্গাপুজো শুরু হয়ে গেছে, শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা নিয়ে 2-1 দিনের মধ্যে একটু গল্প করবো না, যে পূজার সময় খেলাধুলার 2-একটা গল্প করব, সেটা নিয়ে একদিন গল্প করবো। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।